ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট বা অ্যানুয়াল এক্সামের গণিতের সাজেশনস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এর আগে তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য গণিতের দুটো সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গণিতের পাটিগণিতের প্রত্যেকটি অধ্যায় থেকে সমস্ত রকম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানেরও সম্পূর্ণ সাজেশনস দেওয়া হয়েছে। তাই এখনো তোমাদের মধ্য থেকে যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চলে যাও, সেখানে থার্ড ইউনিট টেস্ট সাজেশনস বলে একটা ফোল্ডার পেয়ে যাবে। সেই ফোল্ডারের মধ্যে পর পর প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিও এবং অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করে নিও। তোমরা তো দেখেইছো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে আমি মাত্র কিছুগুলো করে প্রশ্নই সাজেশনসে দিয়েছিলাম এবং ঠিক সেই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় কমন পেয়েছিলে। পুজোর পরেই তোমাদের শুরু হয়ে যাবে থার্ড ইউনিট টেস্ট। তাই এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা তো ভালো রেজাল্ট করার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য গণিতের জ্যামিতির অংশগুলোর থেকে স্পেশাল সাজেশনস ভিডিও। আজকের এই সাজেশনস ভিডিওতে এবং এর আগের যে সাজেশনস ভিডিওগুলো দিয়েছি, এই সমস্ত ভিডিওগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো, যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি, এই প্রত্যেকটি অঙ্ক তোমরা বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরা পরীক্ষায় উপকৃত হবে। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। এছাড়া ভিডিওতে লাইক কমেন্ট করতে তোমরা একদমই ভুলবে না। এর আগের সাজেশনস ভিডিওতেই আমি আলোচনা করেছি এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা বাকি দুটো ইউনিট টেস্টের পরীক্ষা থেকে অনেকটাই আলাদা, কারণ এই পরীক্ষাতে ফুল মার্কস অনেকটা বেশি থাকে, অর্থাৎ সিলেবাস অনেকটাই বড় হয়। তাছাড়া এই পরীক্ষাতে তোমাকে আলাদা অ্যানসার শিট দেওয়া থাকে, সেই অ্যানসার শিটের উপর কিন্তু অ্যানসার গুলো লিখতে হয়। অ্যানসার শিটে কিভাবে অ্যানসার গুলো লিখতে হয় আমি সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা এখনো যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। অ্যানসার শিটে অ্যানসার লেখার নিয়মগুলো যদি তোমার ঠিক করে না জানা থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার জানা সত্ত্বেও তুমি উত্তরগুলোই ঠিক করে লিখতে পারবে না। তার ফলে কিন্তু পরীক্ষাতে কম নম্বর পাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে। তাই অ্যানসার লেখার নিয়মগুলো কিন্তু তোমাকে ভালোভাবে জানতেই হবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের জ্যামিতির অংশগুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ক্লাস 5 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সামের গণিতের ফুল মার্কস কত সময় থাকে এগুলো নিয়ে আগের ভিডিওতেই বলেছি। আচ্ছা, তোমরা তোমাদের স্কুল থেকে এই পরীক্ষার গণিতের সিলেবাসটা জেনে নিয়েছো তো? কারণ বিভিন্ন স্কুলেই কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই তাদের সিলেবাসও আলাদা আলাদা হয়। বিভিন্ন স্কুলে বিভিন্ন অধ্যায়গুলোর থেকেই প্রশ্ন থাকে। কিছু কিছু স্কুলে এই প্রথম অধ্যায় থেকে শুরু করে 20 নম্বর অধ্যায় পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকেই প্রশ্ন থাকে। আবার কিছু কিছু স্কুলে এই 15 অধ্যায় থেকে 20 অধ্যায় এই অধ্যায়গুলোর থেকে থাকে এবং প্রথম অধ্যায় থেকে 14 নম্বর অধ্যায়ের মধ্যে সমস্ত অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকে না, কিছু কিছু অধ্যায় থেকে প্রশ্ন থাকে। তাই তোমাদের এই থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে বা সমস্ত সিলেবাসটার থেকেই প্রশ্ন থাকবে কিনা এটা জানার জন্য তোমরা অবশ্যই তোমাদের স্কুলে যোগাযোগ করো। স্কুল থেকে জেনে নাও তোমাদের এই থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ অ্যানুয়াল এক্সামের গণিতের সিলেবাস। এছাড়া আগের ভিডিওতে গণিতের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটাও আলোচনা করেছি, কোন অধ্যায় থেকে কত করে মার্কস থাকে। তাই তোমরা যারা আগের দুটো ভিডিও দেখোনি সেখান থেকে অবশ্যই এই নম্বর বিভাজনটাও দেখে নেবে এবং আগের দুটো ভিডিওতে প্রথম অধ্যায় থেকে 13 অধ্যায় এবং 16 নম্বর অধ্যায় ছবি দিয়ে তথ্য বিচার করি এবং 18 নম্বর অধ্যায় ঐকিক শব্দের অর্থ খুঁজি। অর্থাৎ তোমাদের সিলেবাসে পাটিগণিতের যতগুলো অধ্যায় আছে এই প্রত্যেকটি অধ্যায় নিয়েই গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2 মার্কস এবং 4 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গিয়েছে। তাই যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে দেখে নিও এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও। আজকের এই ভিডিওতে তোমাদের গণিতের শেষ অংশ অর্থাৎ বাকি যে 5টি অধ্যায় আছে, যে 5টি অধ্যায় হচ্ছে জ্যামিতির অধ্যায়, সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। জ্যামিতির থেকে থাকবে তোমাদের 4টি 1 মার্কসের প্রশ্ন, তারপর 2 মার্কসের প্রশ্ন 5টি দেওয়া থাকবে, যে কোনো 4টি করতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যখন এই রকমের প্রশ্ন থাকে যে 5টি প্রশ্নের মধ্যে 4টি করো, 2টি প্রশ্নের মধ্যে 1টি করো, সেখানে অবশ্যই কোশ্চেনটা পড়ার সময়ই সিলেক্ট করে নিতে হবে যে এই প্রশ্নগুলোর মধ্যে কোন কোন প্রশ্নগুলো তোমরা পারবে বা কোন কোন প্রশ্নগুলো আগে করবে।
এখান থেকে পেয়ে যাচ্ছ 4 2 8 মার্কস। তারপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 4 মার্কসের প্রশ্ন 3টি দেওয়া থাকে, যে কোনো দুটি করতে হবে। এখান থেকেও পেয়ে যাচ্ছ 4 2 8 মার্কস। জ্যামিতির থেকে তোমাদের মোট থাকছে 8 8 16 আর 4 20 মার্কস। অনেক নম্বর জ্যামিতির থেকে আছে এবং মাত্র 5টি অধ্যায় আছে, তাই এই 5টি অধ্যায় যদি ভালোভাবে পড়ে নাও তাহলে অবশ্যই জ্যামিতির থেকে যে 20 মার্কস আছে সেই 20 মার্কসটাই তোমরা পেয়ে যাবে। জ্যামিতির সাজেশনস প্রসঙ্গে তোমাদের প্রথমেই একটা কথা বলে নি, তোমাদের ক্লাস 5 এর সিলেবাসে যে 5টি অধ্যায় আছে এই 5টি অধ্যায় ক্লাস 5 এ ছাড়াও ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন সময় আবারও থাকবে। তাই ক্লাস 5 এই যদি জ্যামিতির চ্যাপ্টার্স গুলো ভালো করে পড়ে নাও, তাদের প্রত্যেকটা অংশ ভালো করে বুঝে নাও, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে তোমার সেই চ্যাপ্টার্স গুলো করতে সুবিধে হবে। তাহলে অবশ্যই জ্যামিতির প্রত্যেকটা অংশকেই ভালোভাবে পড়বে। এখন দেখে নেওয়া যাক তোমাদের এই 3rd ইউনিট টেস্টের পরীক্ষার জন্য জ্যামিতির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এখন তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, জ্যামিতির প্রত্যেকটা অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নাও এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলোও আমি বলে দিচ্ছি, সেই উত্তরগুলোও পাশে পাশে লিখতে থাকো। প্রথমেই যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা আছে তোমাদের 162 পাতায় 14 নম্বর অধ্যায়, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। প্রথমেই দেখে নেব এই অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেন্সিল ও স্কেলের সাহায্যে 5.7 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ আঁকো এবং নামকরণ করো। স্কেলটাকে বসিয়ে একটা জিরোতে এবং একটা 5.7 সেন্টিমিটারে বিন্দু নিয়ে নেবে, তারপর সেই দুটো বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে দেবে। এরপর এই সরল রেখাংশটাকে নামকরণ করতে হবে। এখানে নাম দিয়ে দাও এ এবং এখানে নাম দিয়ে দাও বি। এরপর নিচে লিখে দাও এবি হচ্ছে একটি সরল রেখাংশ যার দৈর্ঘ্য 5.7 সেমি। একটা বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে, প্রশ্নে 5.7 সেমি দেওয়া আছে বলে পরীক্ষাতেও এটাই থাকবে তা কিন্তু নয়। সরল রেখাংশটা অন্য কোনো মাপেও থাকতে পারে, কিন্তু এই প্রশ্নের উত্তরটা এইভাবেই করতে হবে। এর পরের প্রশ্নে চলে এসো, চিত্র সহ সংজ্ঞা লেখো, অর্থাৎ কাকে বলে লিখতে হবে এবং তার সঙ্গে চিত্র আঁকতে হবে। সমান্তরাল সরলরেখা এবং সমরেখ বিন্দু। এখানে আমি এর উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নাও। একই সমতলে অবস্থিত যদি 2 বা তার বেশি সরল রেখাকে উভয় দিকে বর্ধিত করলে, মানে এই সরল রেখাগুলোকে যদি আমরা 2 দিকে বর্ধিত করি এবং তার সত্ত্বেও যদি তারা কোথাও মিলিত না হয়, তাহলে এই দুটো সরল রেখাকে বলা হবে সমান্তরাল সরল রেখা। তারপর সমরেখ বিন্দু, এটাও এখানে লেখা আছে, তোমরা লিখে নাও। কোনো সরল রেখার উপরে যদি 3 বা 3-এর বেশি বিন্দু অবস্থিত হয় তখন এই বিন্দুগুলোকেই বলা হয় সমরেখ বিন্দু। এই অধ্যায় থেকে একটা পার্থক্য করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, রেখা, রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য লেখো। পরীক্ষায় সাধারণত এই 3টি নিয়ে পার্থক্য লেখার কথা বলা থাকবে না, যে কোনো দুটি নিয়ে বলা থাকবে, কিন্তু কোন দুটো নিয়ে বলা থাকবে সেটা বলা মুশকিল। তাই 3টির পার্থক্যটাই করে রাখবে, যেটাই পরীক্ষায় আসবে সেটাই লিখে দেবে। এর উত্তরটাও আমি পাশে লিখে দিয়েছি, তোমরা এটাও খাতায় লিখে নাও। রেখা যার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখাংশের দুটো প্রান্ত বিন্দু থাকে এবং রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে। রেখা মানে কি বলতো? সরল রেখা, যেটাকে উভয় দিকে বাড়ানো যায়। রেখাংশ হচ্ছে সরল রেখার মধ্যেই অবস্থিত, তাহলে এটার কিন্তু দুটো প্রান্ত বিন্দু আছে আর রশ্মির একটা প্রান্ত বিন্দু আছে, একটা দিকে বাড়ানো যায়। যেহেতু রেখাকে দুটো দিকেই বাড়ানো যায় তাই দৈর্ঘ্য মাপা যায় না, রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়, রশ্মিরও দৈর্ঘ্য মাপা যায় না। রেখাকে কিভাবে প্রকাশ করা হয়? এরকম, যদি এই রেখাটার আমরা নাম দিই এ বি, তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারি এ বি এবং ওপরে এই রকমের একটা চিহ্ন, অর্থাৎ দুই দিকে দুটো তীর চিহ্ন। রেখাংশকে আমরা এবি লিখতেও পারি বা এবির মাথায় এরকম একটা দাগ দিয়েও প্রকাশ করতে পারি। আর যেটা রশ্মি হবে তাকে এই রকম ভাবে প্রকাশ করা হবে, একটা দাগ দিয়ে একটা দিকে তীর চিহ্ন। তোমাদের সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে? এই অধ্যায় থেকে 2 মার্কস বা 3 মার্কসের জন্য এই 3টি প্রশ্ন দেখে নিলেই হবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্নগুলো। প্রথম কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, দুটি বিন্দু দিয়ে কতগুলি রেখা আঁকা যায়? এই যে দেখো দুটি বিন্দু আছে, তাহলে দুটি বিন্দু দিয়ে মনে রাখবে একটি রেখা আঁকা যাবে। তারপরের প্রশ্ন, একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়? একটা বিন্দু দিয়ে মনে রাখবে অসংখ্য সরল রেখা আঁকা যাবে। আরেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নাও, রেখাংশের কেবলমাত্র ড্যাশ আছে, রেখাংশের কেবলমাত্র
দৈর্ঘ্য আছে, এর কোনো প্রস্থ বা উচ্চতা নেই। প্রতিটি স্কুলের কোশ্চেনই আলাদা আলাদা হয়, তবুও এই অধ্যায় থেকে 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3টি সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলো দেখে নিলেই হবে। তা সত্ত্বেও যদি তোমাদের স্কুলে কোনো আলাদা প্রশ্ন দেয়, অবশ্যই সেই প্রশ্নগুলোও দেখে নেবে। এরপর চলে এসো জ্যামিতির পরবর্তী অধ্যায়, অধ্যায় 15, সময়ের সঙ্গে ঘড়ির কাঁটার অবস্থান দেখি। এই অধ্যায়টা আছে তোমাদের বইয়ের 173 পাতায়। এই অধ্যায়টি হচ্ছে কোণ অঙ্কনের অধ্যায়। এই অধ্যায়টির থেকে তোমরা কোণ সম্পর্কে ধারণা পাবে, অর্থাৎ কিভাবে কোণ তৈরি হয়, কোণ কত প্রকার ও কি কি। নিশ্চয়ই তোমরা এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে পড়েছো। এখন দেখে নাও থার্ড ইউনিট টেস্টের জন্য কোন কোন প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথমেই এটা, চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করো 45 ডিগ্রি। পরীক্ষাতে এটা 45 ডিগ্রির জায়গায় মনে রাখবে অন্য কোনো কিছুও থাকতে পারে। কোণ অঙ্কনের সময় প্রথমেই কি করবে, একটা দাগ নিয়ে নেবে, তারপর সেখানে বিন্দুটা বসিয়ে এই জায়গাতে চাঁদাটা বসাবে। এরপর ধ্যান রাখবে যে তুমি কোন সাইডের স্কেলটাকে ব্যবহার করছো, চাঁদার বাইরের স্কেলটা নাকি চাঁদার ভেতরের স্কেলটা। তুমি যদি ভেতরের স্কেলটা ব্যবহার করো তাহলে এই রকম জায়গায় হয়তো 45 ডিগ্রি হবে। তারপর এই দুটো বিন্দুকে যোগ করে দাও, আর এখানে এরকম করে লিখে দাও যেটা হচ্ছে 45 ডিগ্রি। এরপর অবশ্যই তোমায় নামকরণ করতে হবে। এগুলোতে তীর চিহ্ন তোমরা এরকম ভাবে দিয়ে দিতে পারো। নামকরণ করে দাও এ বি, আর এখানে দিয়ে দাও সি ডি। তারপর লিখে দেবে যে কোণ, এটা হচ্ছে কোণের চিহ্ন, এরকম ভাবে কোণ ডি সি বি ইকুয়ালস টু 45 ডিগ্রি। যেখানে কোণটা উৎপন্ন হয়েছে সেটা সব সময় মাঝে থাকবে, এইরকম ভাবে লিখতে হবে ডি সি বি, বা এরকম ভাবে লিখলেও হবে বি সি ডি। কিন্তু যেখানে কোণটা উৎপন্ন হয়েছে সেটা সব সময় মাঝে থাকবে। বোঝা গিয়েছে নিশ্চয়ই। তারপর পরের কোশ্চেনে চলে এসো, স্থূলকোণ কাকে বলে চিত্র অঙ্কন করো। স্থূলকোণ মানে হচ্ছে যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, তাদেরকেই বলা হয় স্থূলকোণ। স্থূলকোণের চিত্রটা কিভাবে আঁকবে, যে কোনো একটা কোণ নিয়ে নাও এই 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, মনে করো 110 ডিগ্রি, তাহলে সে একইভাবে সরলরেখা অঙ্কন করো। সেই সরলরেখার উপর একটা বিন্দু নিয়ে চাঁদাটাকে বসিয়ে দাও। তারপর যদি তুমি ভেতরের স্কেলটা নাও তাহলে এই রকম জায়গায় 110 ডিগ্রি হবে, এই দুটোকে যোগ করে দাও, এখানে লিখে দাও 110 ডিগ্রি। তারপর একইভাবে সেই নামকরণ করতে হবে, তুমি নামকরণ করে দাও। এখানে কি লিখবে, কোণ এ বি সি সমান 110 ডিগ্রি, যেটি স্থূল কোণ। অবশ্যই চিত্রটা আঁকার পর সেখানে লিখে দেবে যেটা স্থূল কোণ, কারণ তোমাকে স্থূল কোণের চিত্র অঙ্কন করতে বলেছে। তারপরের কোশ্চেনটা দেখো, সমকোণ ও সরল কোণের চিত্র অঙ্কন করো। সমকোণ মানে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, এবং সরল কোণ মানে হয় 180 ডিগ্রি। যেভাবে বললাম সেই একইভাবে চাঁদা বসিয়ে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি কোণ দুটো তোমরা আঁকতে পারবে। এখানে প্রথম যে 3টি কোশ্চেন দিলাম, এই 3টি কোশ্চেন পরীক্ষায় 2 মার্কস বা 3 মার্কসে থাকবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম কোশ্চেনটা দেখো, কোন পরিমাপের একক কি। কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, আর কোন পরিমাপ যার সাহায্যে করা হয় সেটা হচ্ছে চাঁদা। তারপরের প্রশ্নটা দেখো, সকাল 6টায় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ড্যাশ। সকাল 6টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কিরকম ভাবে থাকবে, 6-এর দিকে থাকবে ঘন্টার কাঁটা এবং 12-র দিকে থাকবে মিনিটের কাঁটা। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত বলো তো। দেখো একটা সরল রেখা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে 180 ডিগ্রি। তোমাদের বইয়ে দেখবে এই টাইপসের আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেইগুলোও কিন্তু করে নেবে। পরীক্ষাতে এটাই থাকবে সেটা নয়, আমি তোমাদের টাইপসটা বলছি। হতেই পারে পরীক্ষাতে এটা থাকলো যে যখন 3টা বাজবে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। এইগুলো একটু বই থেকে দেখে নিও। এছাড়া অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেক সময় এরকম কোশ্চেন থাকে যে বিভিন্ন কোণ দেওয়া থাকে, সেই কোণটা কোন ধরনের কোণ। যেমন বলা থাকলো মনে করো 100 ডিগ্রি, এটা কি ধরনের কোণ, বা 85 ডিগ্রি, এটা কি ধরনের কোণ। তাহলে 100 ডিগ্রি কোণটা কি কোণ বলো তো, এটা নিশ্চয়ই স্থূল কোণ। 85 ডিগ্রি এটা 90 ডিগ্রির থেকে কম, অর্থাৎ এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। অধ্যায় 15 থেকে প্রশ্নগুলো করার জন্য তোমরা অবশ্যই কোণ সম্পর্কে ভালোভাবে জেনে নেবে। কোণ কত প্রকার ও কি কি, প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রির থেকে কত ডিগ্রি হয়, তাহলে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। এছাড়া অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা অবশ্যই তোমাদের কাছে যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকেও আরো বেশ কিছুগুলো প্র্যাকটিস করে নেবে। সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে যদি তোমাদের অসুবিধে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তাহলে কোশ্চেন ব্যাংকেরও সেই অংশের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব।
এরপর চলে এসো তোমরা পরবর্তী অধ্যায়ে। তোমাদের বইয়ের 189 পাতায় অধ্যায় 17 ঘনবস্তু দেখি। ঘনবস্তু দেখি অর্থাৎ ঘনবস্তুর ধারণা, এই অধ্যায়টি নিয়ে বিভিন্ন বাস্তব উদাহরণের সাহায্যে আমি প্রত্যেকটা টপিককে ভালোভাবে বুঝিয়েছি। তাই যাদের এই অধ্যায়টি সম্পর্কে অসুবিধে আছে তারা অবশ্যই প্লেলিস্টে চলে যাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, সেখান থেকে এই অধ্যায়টি দেখে নিও এবং এই অধ্যায়ের ভিডিওর লিঙ্কগুলি অবশ্যই হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করে দিও। এখন দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো। প্রথম কোশ্চেনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘনবস্তু কাকে বলে, ঘনবস্তুর উদাহরণ দাও। এর উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে। ঘনবস্তু হচ্ছে 3 মাত্রা বিশিষ্ট, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে এবং কিছুটা জায়গা দখল করে থাকে। আমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলোই ঘনবস্তু। চেয়ার, টেবিল, বই, ইট, খাতা, পেন, পেন্সিল, পেন্সিল বক্স। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো, সমকোণী চৌপল কাকে বলে, উদাহরণ দাও। কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে, আয়ত ঘন কাকে বলে, উদাহরণ দাও। আয়ত ঘন কোনগুলো বলো তো? এই যে বাক্স, বই, ইট, এইগুলো হচ্ছে আয়ত ঘন। এবং আয়ত ঘন কাকে বলে সেটা লেখা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও। তারপরের কোশ্চেনটা দেখো, সমকোণী চৌপলের প্রান্তরেখা প্লাস শীর্ষবিন্দু মাইনাস তল সংখ্যা সমান কত? সমকোণী চৌপল মানেই হচ্ছে আয়তঘন, তাহলে আয়তঘনের প্রান্তরেখা কতগুলো হয়? 12টি, শীর্ষবিন্দু হয় 8টি এবং তল সংখ্যা হয় 6টি, অর্থাৎ 12 প্লাস 8 মাইনাস 6। প্রথমে এই দুটোকে যোগ করে দাও, 12 8 20, 20 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে হচ্ছে 14। এই অঙ্কটা তোমাদের কাছে বোঝা গিয়েছে তো? অসুবিধে হলে অবশ্যই কমেন্টে জানাও। এই অঙ্কগুলো করার জন্য যতগুলো ঘনবস্তু আছে তোমাদের সিলেবাসে, সেই প্রত্যেকটা ঘনবস্তুর প্রান্তরেখা, শীর্ষবিন্দুর সংখ্যা এবং তল সংখ্যা এইগুলো জানা থাকলেই তোমরা এটা করতে পারবে। এখানে সমকোণী চৌপল দিয়ে আমি কোশ্চেনটা দিয়েছি, পরীক্ষায় হয়তো এটা সমকোণী চৌপলের জায়গায় ঘনকও থাকতে পারে। তারপরের কোশ্চেনটা দেখো, কোনটি কোন ধরনের ঘনবস্তু? এই প্রশ্নটা দুই ভাবে থাকতে পারে, এইরকম অনেকগুলো উদাহরণ দেওয়া থাকবে এবং বলবে যে এদের মধ্য থেকে বলো কোনটা কোন ধরনের ঘনবস্তু। 2 মার্কস বা 3 মার্কসে থাকলো, আবার 1 মার্কসের কোশ্চেনও থাকতে পারে। 1 মার্কসের কোশ্চেনে থাকলে যে কোনো একটা থাকলো যে ইট কোন ধরনের ঘনবস্তু, তাহলে ইট হচ্ছে আয়ত ঘন। ছক্কা, ছক্কা মানে লুডোর ছক্কা, এটা হচ্ছে ঘনক। তারপর ফুটবল, ফুটবল হচ্ছে গোলক। আইসক্রিমের কোন, এটা হচ্ছে শঙ্কু। কৌটো, কৌটো হচ্ছে চোঙাকৃতি ঘনবস্তু। তারপর বরের টোপর, বরের টোপরও হচ্ছে শঙ্কু আকৃতির ঘনবস্তু। এখানে আরেকটা বিষয় মাথার মধ্যে রাখবে, কোশ্চেনটা একটু আলাদাও হয়ে যেতে পারে। যেমন এখানে বলা আছে কি বরের টোপর কোন ধরনের ঘনবস্তু, কোশ্চেনটা এইভাবে থাকলো যে একটা শঙ্কু আকৃতির ঘনবস্তুর উদাহরণ দাও, বা এদের মধ্যে কোনটি শঙ্কু আকৃতির ঘনবস্তু। আমি কি বললাম সেটা তোমাদের সবার বোঝা গিয়েছে তো? এইগুলোই মোটামুটি 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নে থাকে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কস অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম কোশ্চেনটা লক্ষ্য করো, যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে কি বলে? পিরামিডের ভূমি যদি ত্রিভুজাকার হয়ে যায় তাহলে সেই পিরামিডটাকে আমরা বলি চতুস্তলক। অনেকেই বলবে যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার হলে তাকে ত্রিভুজাকার পিরামিডও বলা হয়, সেটাও ঠিক, কিন্তু অনেক সময় এই কোশ্চেনে ত্রিভুজাকার পিরামিড লিখলে নাম্বার নাও পেতে পারো, তাই অবশ্যই এর উত্তরে চতুস্তলকই লিখবে তোমরা। তারপরের অতি সংক্ষিপ্ত প্রশ্নটি দেখো, খুব গুরুত্বপূর্ণ, কোন ঘনবস্তুর পার্শ্বতলগুলি ত্রিভুজাকার হয়? এর উত্তর হচ্ছে পিরামিড, বা কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে, পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ। পিরামিডের পার্শ্বতলগুলি হচ্ছে ত্রিভুজাকার। এর পরের প্রশ্নটি হচ্ছে, আয়ত ঘনের ভূমি ত্রিভুজাকার হলে তাকে কি বলে? এর উত্তর হচ্ছে প্রিজম। এই 3টি 1 মার্কসের প্রশ্নের বাইরেও আরো অন্য 1 মার্কসের প্রশ্নও থাকে, কারণ এই অধ্যায় থেকে প্রচুর 1 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। তাই এখান থেকে সেই 1 মার্কসের প্রশ্নগুলো করার জন্য আমি তোমাদের একটা ছক দিয়ে দিচ্ছি, এই ছকটা স্ক্রিনশট করে তোমরা খাতার মধ্যে লিখে নাও। এখান থেকে কি রকম প্রশ্ন থাকতে পারে? মনে করো বলা থাকলো যে একটা অর্ধগোলকের কতগুলো তল হয় এবং সেই তলের ধরন কিরূপ। তাহলে অর্ধগোলকের দুটো তল, একটা হচ্ছে সমতল, অন্যটা হচ্ছে বক্রতল। অথবা বলা থাকতে পারে একটা শঙ্কুর কতগুলো শীর্ষবিন্দু হয়। তাই এখান থেকে কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নটা থাকবে সেটা বলা খুব মুশকিল, তার জন্যই এই ছকটাকে তোমাদের মনে রাখতেই হবে।
তার মধ্য থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলোর থেকে প্রশ্ন বেশি আসে, সেগুলো তোমরা একটু দাগ দিয়ে নাও। সেটা হচ্ছে আয়তঘন, অর্ধগোলক, শঙ্কু, চোঙ এবং ত্রিভুজ আকার পিরামিড। আবারও বলছি, যাদের এই অধ্যায়ে সমস্যা আছে তারা অবশ্যই আমি যে ঘনবস্তুর ধারণা নিয়ে ভিডিওটি দিয়েছি সেই দুটো ভিডিও তোমরা দেখে নাও, দেখবে পুরো অধ্যায়টি সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে, সহজেই যে কোনো প্রশ্নের অ্যান্সার করে নিতে পারবে। এরপর চলে এসো জ্যামিতির পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ 214 পাতায় 19 নম্বর অধ্যায়, তিনটি কাঠি নিয়ে খেলি। এই অধ্যায়টি হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, অর্থাৎ এখান থেকে তোমরা জানতে পারবে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কয় প্রকার ও কি কি, কোন ত্রিভুজগুলো কিরকম দেখতে হয়। সাজেশনসের বাইরে অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিও। এখন চলো এই অধ্যায়টির থেকেও আমরা প্রথমে দেখে নেব 2 মার্কস এবং 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম কোশ্চেনটা দেখো, বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এর পরের প্রশ্নটা হচ্ছে, কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? কোন ভেদেও ত্রিভুজ 3 প্রকার: স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপর চলে এসো চিত্র সহ সংজ্ঞা লেখো, অর্থাৎ কাকে বলে এবং তার সঙ্গে চিত্র অঙ্কন করতে হবে। সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই চারটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া অনেক সময় এটাও থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। এখানে এই যে 5টি সংজ্ঞা বললাম, এই প্রত্যেকটার উত্তরই আমি লিখে দিয়েছি, তোমরা অবশ্যই এর স্ক্রিনশট নিয়ে নাও বা খাতার মধ্যে লিখে নাও। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। অনেকটা এরকম দেখতে হবে। তারপর নামকরণ অবশ্যই করবে, এ বি সি পাশে লিখে দেবে। এবিসি হলো সমবাহু ত্রিভুজ। তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা এইরকম হবে, এখানেও এরকম নামকরণ করে লিখে দেবে যে এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। একটা বিষয় মাথার মধ্যে রাখবে, জ্যামিতির যে চিত্রগুলো আঁকার কথা বলা থাকবে সেই চিত্রগুলো অবশ্যই স্কেল এবং পেন্সিলের সাহায্যেই আঁকবে। তারপর বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই আলাদা বা 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এর চিত্রটা এরকম হবে। তারপর সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এখানে প্রথমে আগে সমকোণ এঁকে নাও, তারপর এখানে একটা দাগ দিয়ে দাও, এইটা এবং এই দুটো দাগকে সমান করে আরেকটা সরলরেখা টেনে দাও, এটাই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরের কোশ্চেনটা, অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকেই অতিভুজ বলে। অর্থাৎ এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণের বিপরীতে এই বাহুটা আছে, এটাকেই বলা হয় অতিভুজ। এর সংজ্ঞাটা তোমরা অন্যভাবেও লিখতে পারো যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকেই অতিভুজ বলা হয়। এর পরের কোশ্চেনে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষাতে থাকবেই। 3 সেমি, 6 সেমি ও 9 সেমি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে কি? যুক্তি দাও। এই অঙ্কটা করার জন্য কি করবে, যে দুটো ছোট বাহু থাকবে সেই দুটো বাহুকে যোগ করে নেবে। তাহলে 3 এবং 6 এর যোগ করলে কত হয়? 9। আর আরেকটা যে বাহু আছে সেটাও কত আছে? 9 সেমি। যেহেতু ত্রিভুজের দুটো বাহুর যোগফল এবং তৃতীয় বাহু এই দুটোর দৈর্ঘ্যই সমান, তাই এখানে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে কখন ত্রিভুজ আঁকা যেত? যদি এই 9 সেমিটা 8 সেমি হতো। অর্থাৎ ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর যোগফলের চেয়ে যদি বড় হয় তখনই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। আবার যদি এটা 10 সেমি থাকতো তা সত্ত্বেও কিন্তু ত্রিভুজ আঁকা যেত না। ত্রিভুজ আঁকার শর্ত একটাই, ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর যোগফলের থেকে বড় হতে হবে। বোঝা গিয়েছে? এর যুক্তিতে কি লিখবে? যেটা বললাম সেটাই। যদি এই অঙ্কটার ক্ষেত্রেই থাকে, অর্থাৎ 3, 6 এবং 9 এর ক্ষেত্রে, তাহলে আমরা কি বলবো? ত্রিভুজের দুটো বাহুর যোগফল এবং তৃতীয় বাহু এই দুটোরই দৈর্ঘ্য সমান, তাই ত্রিভুজ আঁকা যাবে না। এর পরের অঙ্কে চলে এসো, সমকোণী ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি, অপর দুটি কোণের মান কত? এখানে সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজ হতে গেলে একটা কোণ সব সময় কত হবে? 90 ডিগ্রি। আচ্ছা, এখন তোমরা বলো তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি এবং 30 ডিগ্রিকে যোগ করে 180 ডিগ্রির থেকে যদি বিয়োগ করে দাও তাহলেই পেয়ে যাবে অপর কোণটির মান কত। 90 এবং 30 হচ্ছে 120,
180 থেকে যদি 120 বিয়োগ দাও তাহলে হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের বাকি দুটো কোণ হচ্ছে একটা 90 ডিগ্রি এবং অন্য কোণটা 60 ডিগ্রি। বোঝা গিয়েছে? তারপরের কোশ্চেনে চলে এসো। ত্রিভুজের দুটি কোণ 55 ডিগ্রি ও 65 ডিগ্রি, অপর কোণটির মান কত? আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক সেইভাবেই করতে হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির থেকে বাকি দুটি কোণের যোগফলকে বাদ দিয়ে দাও, অর্থাৎ 55 ডিগ্রি এবং 65 ডিগ্রি যোগ করে সেই যোগফলটার থেকে 180 ডিগ্রিকে বাদ দিলেই তুমি অপর কোণটা পেয়ে যাবে। 2 মার্কস এবং 3 মার্কসের জন্য এই প্রশ্নগুলো তো দেখবেই, এছাড়া তোমাদের স্কুলে বা টিউশনিতে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলোও দেখে নিও। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নগুলো। প্রথম কোশ্চেনটা দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? এক্ষুনি বললাম অতিভুজ। তারপরের কোশ্চেনে চলে এসো, সমবাহু ত্রিভুজের কোণগুলির মান কত ডিগ্রি করে? সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, তাই মনে রাখবে এর তিনটি কোণও সমান হবে এবং প্রত্যেকটি কোণেই হবে 60 ডিগ্রি করে। এর পরের প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? এটার উত্তর 180 ডিগ্রি। এই তিনটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের বাইরে অবশ্যই তোমরা কোশ্চেন ব্যাংক থেকেও আরো যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাবে সেইগুলোও প্র্যাকটিস করে নিও। এরপর চলে এসো তোমাদের জ্যামিতির শেষ অধ্যায়ে 226 পাতায় অধ্যায় 20 গোলাকার পথে কিছু খুঁজি। এটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত অধ্যায়, অর্থাৎ এই অধ্যায় থেকে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো জানতে পারবে। প্রথমেই দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে বেশিরভাগ স্কুলের কোশ্চেনেই এই প্রশ্নটা আছেই। 5 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। বৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে এখানে স্কেলের সাহায্যে একটা 5 সেমির রেখা অঙ্কন করে নেবে, তারপর পেন্সিল কম্পাস বসিয়ে এই মাপটা নিয়ে একটা বিন্দুর সাপেক্ষে পুরোটাকে ঘুরিয়ে দেবে, তাহলেই হয়ে গেল বৃত্ত অঙ্কন। এরপর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে হবে। যে বিন্দুতে বসিয়ে তুমি বৃত্তটা অঙ্কন করলে সেই বিন্দুটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো একটা সরলরেখা অঙ্কন করে দাও, তাহলে এই সরলরেখাটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তারপর বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে যোগ করে দিলে যে সরলরেখা পাবে সেটা হচ্ছে বৃত্তের জ্যা, এবং এই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যায় এটাই হয়ে যাবে ব্যাস, আর এই পুরো বৃত্তটাই হচ্ছে পরিধি। বোঝা গিয়েছে তো? এখন এখান থেকে একটু ধ্যান দিয়ে শুনো, এখানে প্রশ্নে কি বলেছে? 5 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করতে। কোশ্চেনটা অনেক সময় এইভাবে বলা থাকতে পারে যে একটা 8 সেমি ব্যাসের বৃত্ত অঙ্কন করো। ভালো করে লক্ষ্য করো কি বলেছে, 8 সেমি ব্যাসের বৃত্ত অঙ্কন। তাহলে ব্যাস দিয়ে কিন্তু কখনোই বৃত্ত অঙ্কন করা যায় না, ব্যাসার্ধের সাহায্যে বৃত্ত অঙ্কন করি। তাহলে প্রথম কাজ কি হবে? আগে ব্যাসার্ধ নির্ণয় করে নিতে হবে। ব্যাস যা হবে ব্যাসার্ধ তার অর্ধেক, অর্থাৎ ব্যাস যদি 8 হয় তাহলে ব্যাসার্ধ হবে 4। এরপর এখানে 4 সেমির মাপ নেবে, তারপর বৃত্তটা অঙ্কন করবে। বোঝা গেল আমি কি বললাম? তাই কোশ্চেনটা ভালো করে পড়বে, সেখানে ব্যাস দিয়ে বলা আছে না ব্যাসার্ধ দিয়ে বলা আছে। ব্যাসার্ধ দিয়ে বলা থাকলে সেই মাপেই বৃত্তটা অঙ্কন করো, যদি ব্যাস বলা থাকে তাহলে অবশ্যই সেই ব্যাসটা অর্ধেক করে নাও, অর্থাৎ ব্যাসটাকে অর্ধেক করলে তুমি পেয়ে যাচ্ছ ব্যাসার্ধ, তারপর সেই ব্যাসার্ধের মাপে বৃত্ত অঙ্কন করো। পরীক্ষার সময় কখনোই তাড়াহুড়ো করবে না, কোশ্চেনটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে, না হলে জানা সত্ত্বেও কিন্তু ভুল করে আসতে পারো। এর পরের প্রশ্নটা, এটাও খুব গুরুত্বপূর্ণ, এই দুটোর মধ্যে একটা টাইপসের প্রশ্ন পাবেই। ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে তো একটু আগেই বললাম যে বৃত্তের ব্যাস সমান 2 গুণিত বৃত্তের ব্যাসার্ধ। অথবা কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে যে বৃত্তের ব্যাস 18 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাস যদি 18 হয় অবশ্যই ব্যাসার্ধ তার হাফ হয়ে যাবে, অর্থাৎ 9 সেমি। বা কোশ্চেনটা এইভাবেও বলা থাকতে পারে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, তাহলে বৃত্তটির ব্যাস কত? ব্যাসার্ধ দেয়া থাকলে ব্যাস নির্ণয় করার জন্য কি করবে? 2 দিয়ে ব্যাসার্ধকে গুণ করে দাও, তাহলে 5 2 10, অর্থাৎ বৃত্তটির ব্যাস হচ্ছে 10 সেমি। উত্তরগুলো বোঝা যাচ্ছে তো? একটা বিষয়ে ধ্যান দেবে, যতগুলো প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্নগুলোকে ভালো করে বুঝবে। মুখস্থ করে কিন্তু জ্যামিতি কখনোই বোঝা যায় না। জ্যামিতির প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাসেই এগুলো প্রয়োজন হবে। তাই অসুবিধে থাকলে কমেন্টের মাধ্যমে জানাও, কিন্তু প্রত্যেকটা ব্যাপারকে বোঝার চেষ্টা করো। তারপরের প্রশ্নে চলে এসো, সমকেন্দ্রীয় বৃত্ত কাকে বলে? চিত্র সহ দেখাও। বা কোশ্চেনটা এইভাবেও থাকতে পারে, এক কেন্দ্রীয় বৃত্ত কাকে বলে?
তাহলে সমকেন্দ্রীয় বৃত্ত মানে কি? যতগুলো বৃত্ত হবে তাদের কেন্দ্র হবে একটাই। কিভাবে এটা সম্ভব? তাদের ব্যাসার্ধগুলোকে বাড়িয়ে বাড়িয়ে যাও, তাহলেই একটা কেন্দ্র দিয়েই তুমি অনেকগুলো বৃত্ত অঙ্কন করতে পারবে। এইরকমই হবে ছবিটা। আমি এগুলো হাতে করছি বলে এরকম হচ্ছে, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করলে দেখবে প্রত্যেকটা বৃত্তই খুব সুন্দর হবে। আরেকটা বিষয় এখান থেকে মনে রাখবে যে সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র একই হয়, কিন্তু সমকেন্দ্রীয় বৃত্তে যতগুলো ব্যাসার্ধ থাকে অর্থাৎ যতগুলো বৃত্ত থাকে তাদের প্রত্যেকের ব্যাসার্ধ আলাদা আলাদা হয়। এরপরের প্রশ্নটা দেখো, বৃত্তের জ্যা কাকে বলে? একটু আগেই বললাম যে একটা বৃত্তের ওপরে যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাই হচ্ছে জ্যা। তারপর বৃত্তের পরিধি কাকে বলে? যে নির্দিষ্ট বক্ররেখাটি দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যই হচ্ছে পরিধি। জ্যামিতির প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই আমি লিখে দিয়েছি, তাই অবশ্যই তোমরা প্রশ্নগুলো লেখার পাশাপাশি এই অ্যান্সারগুলোকেও লিখে নেবে। কিন্তু তোমরা যদি অলরেডি এই প্রশ্নের অ্যান্সারগুলো আগে থেকে লিখে নিয়েছো এবং সেগুলো যদি মুখস্থ হয়ে গিয়েছে, তাহলে এই উত্তরগুলো লেখার দরকার নেই, তখন শুধুমাত্র প্রশ্নগুলোই লিখে নেবে। 2 মার্কস এবং 3 মার্কসের জন্য এই অধ্যায়টির থেকে এই প্রশ্নগুলোই ভালোভাবে দেখে নিও। তারপর আমরা দেখে নেব এই অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের প্রশ্নগুলো। প্রথম কোশ্চেনটা দেখো, বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম কি? বা বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। তারপর বৃত্তের ড্যাশটি কেন্দ্র থাকে। একটা যখন বৃত্ত অঙ্কন করছি মাথার মধ্যে রাখবে একটাই কেন্দ্র থাকবে। অসংখ্য ব্যাস, অসংখ্য ব্যাসার্ধ, অসংখ্য জ্যা থাকতে পারে, কিন্তু কেন্দ্র সবসময় একটি হবে। তারপর একটি বৃত্তে ড্যাশটি ব্যাস থাকে। এক্ষুনি তো বললাম একটি বৃত্তে অসংখ্য ব্যাস থাকে। জ্যামিতির প্রত্যেকটা অধ্যায় থেকেই আমি খুব কম প্রশ্নই দিয়েছি। 2 মার্কস এবং 3 মার্কসের জন্য এই প্রশ্নগুলো দেখে নিলেও হবে, কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্নগুলোর জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তো পড়বেই। তাছাড়া অবশ্যই কোশ্চেন ব্যাংক বা তোমাদের কাছে যদি অন্য কোনো রাইটার্সের বই থাকে সেখানে যদি আরো অনেক শর্ট কোশ্চেন থাকে সেইগুলোও কিন্তু তোমরা দেখে নেবে। এই ছিল তোমাদের গণিতের জ্যামিতির অংশগুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এছাড়া এর আগে তোমাদের গণিতের আরো দুটো সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে, অর্থাৎ 3rd ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের গণিতের মোট 3টি সাজেশনস ভিডিও দিলাম এবং এই 3টি সাজেশনস ভিডিওতে পুরো সিলেবাসটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করেছি। এই 3টি ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই প্রত্যেকটি অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি তোমাদের অসুবিধে হয় অবশ্যই আমায় এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমায় ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য হাতে এখনো 1 মাস সময় আছে এবং এই সময় যে ছুটিটা তোমাদের স্কুল থেকে পেয়েছো এই ছুটিটাকে কিন্তু পরীক্ষার প্রিপারেশনের জন্য কাজে লাগাও। এই সময় তোমরা নিজস্ব একটা রুটিন তৈরি করে নাও এবং সেই রুটিন অনুযায়ী আলাদা আলাদা সাবজেক্টগুলোকে ভাগ করে নাও, কোন সময় কোন সাবজেক্টটা পড়বে, এবং সেই অনুযায়ী সেই রুটিন অনুযায়ী তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের ক্লাস 5 এর 3rd ইউনিট টেস্টের পরীক্ষার জন্য আজকের এই ভিডিওতে গণিতের সম্পূর্ণ সাজেশনস দেওয়া হয়ে গেল। এছাড়া এর আগে তোমাদের 3rd ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানেরও সম্পূর্ণ সাজেশনস দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনো এই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চলে যাও, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিংক থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। এবং এই ভিডিওগুলোতে যে সমস্ত অঙ্কগুলো বা যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই প্রত্যেকটি প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। তাছাড়া অবশ্যই তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটিও তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকো। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং এই ভিডিওগুলি বেশি বেশি করে তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এরপর অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো এবং দিশা টিউশন সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।